অসভ্য মেয়ে, তুমি আগে ছাড়ো আমায়, তারপর কথা বলো। না, ছাড়বো না। ছাড়লে তুমি আমায় ছেড়ে চলে যাবে। উৎস কড়া ভাষায় জিজ্ঞেস করলো। এত রাতে চুপ করা মানে কি? তোমাকে হেল্প করতে আসাটা কি আমার অন্যায়? এরই মধ্যে বাহিরে কারো পায়ের শব্দ শোনা গেল, যা শুনে মুহূর্তেই তৃষানের কণ্ঠস্বর চেঞ্জ হয়ে গেল। নেকা কান্না শুরু করলো, বলল, কেউ আছো? প্লিজ হেল্প মি। উৎস, কি করছো? ছাড়ো আমায়। ভাবতেই কষ্ট লাগছে, আজকে এত বছরও তুমি নিজেকে চেঞ্জ করতে পারোনি। তৃষানি নিজের মতো চিৎকার করে যাচ্ছে। অন্যদিকে তৃষানির এমন কাণ্ড দেখে উৎস শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। একটা মেয়ে ঠিক কতটা নাটকবাজ হতে পারে উৎস সেটাই দেখছে। তৃষানি বারবার তাকে নিজের সঙ্গে জড়িয়ে ধরছে আর বলছে, প্লিজ উৎস, ছাড়ো আমায়। আমাকে এভাবে কলঙ্কিত করো না সমাজের চোখে। রূপকথা তৃষানির রুমের দরজায় আসতেই তার পা জোড়া থেমে গেল, শরীর কাঁপছে তার। এমন দৃশ্য সে মোটেও আশা করেনি। রূপকথা চিৎকার করে জিজ্ঞেস করল, কি হচ্ছে এখানে? রূপকথাকে দেখেই তৃষানি এক দৌড়ে তার কাছে চলে গেল, কান্না করতে করতে বলল, রূপকথা, প্লিজ বাঁচাও আমায়। বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। উৎস পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। রূপকথা তৃষানিকে জিজ্ঞেস করল। কি হয়েছে তোমার? কান্না করছো কেন? তৃষানি গলার আঁচড়ে দাগ দেখিয়ে বলল, এখনো বুঝতে পারছো না? কি বুঝতে পারবো? উৎস আমার সঙ্গে অসভ্যতামি করেছে। রূপকথা, কেমন অসভ্যতামি করেছে? আমার চোখে একটা পোকা ঢুকেছিল। ও সেটারই সুযোগ নিয়ে আমার উপর হায়নার মতন ঝাঁপিয়ে পড়েছে। তাই নাকি? তৃষানি মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালো। তার কান্নার বেগ আগের থেকে বাড়ল। একে একে সবাই ঘুম থেকে উঠে তাদের রুমে এসে উপস্থিত হলো। আয়শা বেগম জিজ্ঞেস করল, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসের? আপনার বড় ছেলে উৎস তৃষানি আপুর সাথে অসভ্যতামি করেছে মা। কি বলছো তুমি? মাথা ঠিক আছে? অসম্ভব, আমার ভাইজান এমন কিছুই করতে পারে না। এ কথা শুনে কামিনী বলল। কিছু অসম্ভব না আপা, রূপকথা তো নিজেই বলছে। এরপর উৎসকে বলল, তুমি কিভাবে পারলে আমার নাতনির এত বড় সর্বনাশ করতে? আমিও ভাবছি কিভাবে পারলাম। আবার কথা বলছো তুমি, লজ্জা করে না? দয়া করে থামুন, আপনি আমার ছেলের সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। এখনো যে পুলিশ ডাকিনি, এটাই অনেক। আপনি প্লিজ পুলিশ ডাকুন, আমি নিজেই নিজের পক্ষে সাক্ষী দেব। তৃষানি কামিনীকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, গ্র্যান্ড মমি, এখন আমার কি হবে গ্র্যান্ড মমি? এই কলঙ্ক নিয়ে কিভাবে বাঁচবো আমি? শান্ত হও তুমি, এর একটা বিহিত আমি করেই ছাড়বো। কিসের বিয়ে করবি তুই? কি প্রমাণ আছে তোর কাছে? আপা, তুমি কি চোখ থাকতেও অন্ধ? তোমার আরো প্রমাণ লাগবে। তৃষানির গলার ঘাড়ের অবস্থা দেখেছো তুমি? এতে কি প্রমাণ হয়? এতে অনেক কিছুই প্রমাণ হয় নানি। শুধু ছোট রানী আর তৃষানি আপু না, আমিও এর একটা বিহিত চাই। এমন চরিত্রহীনের সঙ্গে আমি একই বাসায় কিছুতেই থাকবো না। উৎস অবিশ্বাস ও চোখে রূপকথার দিকে তাকালো। নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না উৎস। সে ভেবেছিল সবাই তাকে ভুল বুঝলেও রূপকথা অন্তত তার পাশে থাকবে, তাকে ভুল বুঝবে না। কিন্তু রূপকথার তার ধারণাকে ভুল প্রমাণ করে দিল। এমনটা তো সে আশা করেনি। ফারুক সাহেব রূপকথাকে বলল, কি বলছো, মাথা ঠিক আছে তোমার? জি, একদম ঠিক আছে। এখন বলুন, আপনারা এর বিচার করবেন নাকি আমিই করব? আয়েশা বেগম রূপকথাকে বলল, শান্ত হও মা, সবসময় চোখের দেখায় সত্যি হয় না। তুমি তো উৎসকে চিনো, তোমার কি মনে হয় ও এমন কিছু করতে পারে? কামিনী সবার উদ্দেশ্যে বলল, আমার তৃষানি উৎসকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু উৎস বিয়ে করতে রাজি হয়নি। তাহলে এসব করার মানে কি? তোর নাতনি বেশি ভালো, সেই জন্যই বিয়ে করতে রাজি হয়নি। কামিনী তেতে উঠে বলল, আর তোমার নাতি তো মনে হয় খুব ভালো, একদম সৌদি আরবের কোরমা খেজুর। তা নয় তো কি? তা তো দেখতেই পাচ্ছি। তা বলছি, এত যখন ভালো, তাহলে এত রাতে একটা মেয়ের রুমে কি করছে? আয়েশা বেগম উৎসকে বলল, উৎস বাবা, তুমি চুপ করে আছো কেন? প্লিজ বলো, এগুলো সব মিথ্যা। আপনি শান্ত হন আম্মা, আমি বলবো, অবশ্যই বলবো, তবে সবার বলা শেষ হলেই বলবো। এত কিছুর পরও তোমার কিছু বলার মুখ আছে? কামিনী, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। বাড়াবাড়ি তো এখনো কিছুই দেখোনি আপা। তোরা দুজন এই বাসায় এসেছিস আমার নাতনির সংসারে অশান্তি করার জন্য। তোমার যদি তাই মনে হয় তবে তাই। রূপকথা কামিনী আর তৃষানীকে জিজ্ঞেস করল, এখন আপনারা কি চাচ্ছেন সেটা বলুন। কিছু চাই না আমি, কিচ্ছু না। তুমি চুপ করো, কার জন্য এত সাফাই গাইছো? প্লিজ চুপ করো গ্র্যান্ড মামি।
আমি আর সহ্য করতে পারছি না। এরপর উৎসকে বলল, উৎস, তোমাকে তো আমি নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম, বলো ভালোবাসি। কি জানি, মনে হয় না। এটা তুমি বলতে পারলে? আচ্ছা ভালো যদি নাই বাসি, তাহলে তুমি আমার এত বড় একটা সর্বনাশ করার পরও আমি কেন তোমার হয়ে কথা বলছি? সত্যি কি আমি তোমার সঙ্গে কিছু করেছি? তৃষানি কিছু বলল না। উৎস হেসে বলল, আসলে তুমি নিচে নামতে নামতে এতটাই নেমে গেছো যে অন্ধকারে একদম তলিয়ে গেছো। রূপকথা সবার উদ্দেশ্যে বলল। প্লিজ সবাই চুপ করুন। এরপর কামিনীকে জিজ্ঞেস করল, আপনাকে জিজ্ঞেস করেছিলাম কি চান আপনি? অবশ্যই আমার নাতনির প্রাপ্য সম্মান চাই। রূপকথা জিজ্ঞেস করল। যেমন? কামিনী উৎসর দিকে তাকিয়ে বলল, ঈশ্বর, আমার নাতনিকে বিয়ে করতে হবে। উনি বিবাহিত জানার পরেও এটা বলছেন? আচ্ছা আমি কোথায় যাব? তুমি বাপের যাবে নাকি এই বাড়ির ঝিগিরি করবে সেটা আমি কিভাবে জানবো? উৎসর দাঁতে দাঁত চেপে বলল, লাস্টবার বলছে, নিজের লিমিট ক্রস করবে না। লিমিট ক্রসের তো এখনো কিছুই দেখোনি, সকাল হোক তারপর দেখবে। এরপর আরো কিছুক্ষণ সবার মধ্যে কথা কাটাকাটি হলো। সবার সব কথা শুনলো রূপকথা। এরপর ধীর পায়ে হেঁটে তৃষানির সামনে গিয়ে দাঁড়ালো। এর খানিক পরেই সবাই একটা শব্দ শুনলো। শব্দটা ছিল থাপ্পড়ের। রূপকথা তৃষানিকে থাপ্পড় মেরেছে। থাপ্পড়ের শব্দে পুরো রুমের পরিবেশ থমথমে হয়ে গেল। রূপকথা তৃষানির চুলের মুঠি ধরে গর্জে উঠে বলল, কি বলছিলি এতক্ষণ? দেখি এবার বল তো। কামিনী তৃষানিকে রূপকথার হাত থেকে ছাড়াতে চাইলেও বলল, এই মেয়ে কি করছো, কি ছাড়ো ওকে। রূপকথাকে কামিনী ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিল। তারপর চিৎকার দিয়ে বলল, আমার আর তৃষানির মাঝখানে যে আসবে তার কপালে দুঃখ আছে। অনেকক্ষণ ধরে সবার নাটক সহ্য করতেছি, আমি আর সহ্য করতে পারবো না তো একদমই। আমিও একটা মানুষ। কথাটা বলে রূপকথা কান্না করে দিল। উৎস গিয়ে তাকে তৃষানির থেকে ছাড়িয়ে নিজের বুকে জড়িয়ে নিল, বলল, আমি তো কথা বলছিলাম, তুমি আবার এসেও জড়াতে গেলে কেন? রূপকথা উৎসর বুকে ধাক্কা দিয়ে বলল। কেন জড়াবো না? তৃষানির রূপকথার আচরণে অবাক হলো। সে ভেবেছিল রূপকথা তাকে বিশ্বাস করেছে, কিন্তু না, এখন দেখছে ঘটনা সম্পূর্ণ উল্টো। উৎস রূপকথাকে আবারও শক্ত করে বুকে জড়িয়ে নিয়ে বলল। সবে হলে আমি তো সব প্রমাণ দিতাম। রূপকথা কান্না করতে করতে বলল, তাহলে এতক্ষণে চুপ করেছিলেন কেন আপনি? আমি আরেকটু দেখতে চেয়েছিলাম তৃষানি ঠিক কতক্ষণ বানিয়ে কথা বলতে পারে। নাটক থামাও তোমাদের, আমাকে পুলিশ ডাকতে বাধ্য করো না। ডাকুন পুলিশ। ভেবে বলছো তো? অবশ্যই। রাবেয়া উৎসকে বলল, ভাইজান কি বলছো তুমি? আরে নানি, পুলিশকে আসতে দাও, তারা এসে সিসিটিভি ফুটেজ চেক করুক, তাহলে তো সব পানির মতো পরিষ্কার হয়ে যাবে। সিসিটিভি ফুটেজের কথা শুনে তৃষানি কামিনী দুজনেই অবাক হলো। মনে হলো তারা যেন আকাশ থেকে পড়েছে। কারণ আগে জায়াত কুঞ্জের গেস্ট রুমগুলোতে কোনো সিসি ক্যামেরা লাগানো ছিল না, এটাই জানতো তারা একটু আগে পর্যন্ত। তৃষানি পুরো রুমে একবার চোখ বুলালো, খুঁজলো সিসি ক্যামেরা, কিন্তু কোথাও দেখতে পেল না। উৎসকে বলল, তুমি এসব বলে আমাকে ভয় দেখাচ্ছ, লাভ নেই। এতে সত্যিটা মিথ্যা হয়ে যাবে না, আমার গায়ে লাগা কলঙ্কের দাগও মুছে যাবে না। উৎস রূপকথাকে নিজের বুক থেকে ছাড়িয়ে নিজের রুমে গেল। এরপর রুম থেকে একটা রিমোট এনে তৃষানির রুমের একটা লাইটের দিকে তাক করে ক্লিক করলো। সাথে সাথে লাইটটা পদ্ম ফুলের মতো ছড়িয়ে গেল। উৎস রিমোটটা বিছানায় রেখে মোবাইলে একটা লাইভ ভিডিও সবার উদ্দেশ্যে দেখিয়ে বলল, এই যে দেখুন, এখন উপস্থিত সবাইকে দেখা যাচ্ছে। এরপর আপনাদের কি মনে হয় আমি মাত্র 1 ঘন্টার আগের ফুটেজ বের করতে পারবো না? অবশ্যই পারবো। সবটা দেখে তৃষানি কয়েক পা পিছিয়ে গেল। কামিনেও চড়া চোখে সবার দিকে তাকালো। মুখ লুকানোর জায়গা নেই তার। আয়শা বেগম তৃষানিকে বলল, এখনো সময় আছে, নিজের দোষ স্বীকার করো, না হলে কিন্তু আমি তোমার মাকে সব বলে দিব। তৃষানি এবার ভয়ে কান্না করে দিল। আয়শা বেগমের পা ধরে বলল, প্লিজ আন্টি, মাকে কিছু বলো না প্লিজ। তাহলে স্বীকার করো, আমার ছেলেকে তুমি ফাঁসাতে চেয়েছিলে। তৃষানি মেঝেতে হাত পা ছড়িয়ে বসে বলল, আমি যা করেছি উৎসকে ভালোবেসে করেছি। ভালোবাসা মানুষকে সম্মান করাটা বুঝি ভালোবাসার প্রমাণ? আমি এটা করতে চাইনি, এটা উদয়ের বুদ্ধি ছিল। উদয় তোমাকে কুকুরে পটি খাওয়াতে বললে তুমি খাবে? রূপকথার কথা শুনে এই সিরিয়াস মুহূর্তে উৎসের হাসি আসলো। তারপরও নিজেকে দমিয়ে রেখে তৃষানিকে বলল, তোমাকে অসম্মান করার কোনো ইচ্ছা আমার নেই। অনুরোধ রইল, কাল সকলে আমার বাসা থেকে চলে যাও। এরপর কামিনীকে বলল,
আর আপনাকে কি বলবো বলেন। কামিনী নরম কণ্ঠে বলল, আমি যা করেছি আমার নাতনির কথা ভেবে করেছি। আফসোস, ভালো করতে গিয়ে খারাপ করলেন। আমার ওকে অপমান বা অসম্মান করার কোনো ইন্টেনশন ছিল না, কিন্তু ও যদি একজন প্রকৃত মানুষ হয়ে থাকে তবে আজকের ঘটনা ওর জন্য অনুতপ্ত হওয়ার কথা। আমি যা করেছি ভালোবেসে তোমাকে পাওয়ার লোভে করেছি। আমার মনে হয় না আমি এমন কিছু করেছি যার জন্য আমি অনুতপ্ত হব। এ কথা শুনে রাবেয়া বেগম বলল, মানুষ ঠিকই বলে কুকুরের লেজ 12 বছরের সুরঙ্গের মধ্যে রাখলেও যেই বাঁকা সেই বাঁকাই থাকে। জীবনেও সোজা হয় না, তুই জীবনেও ভালো হবি না। আপা, তুমি আমার নাতনিকে এভাবে বলতে পারো না। এই একদম চুপ, তুই কোনো কথা বলবি না। ওর এত অধঃপতনের জন্য একমাত্র তুই দায়ী। ছোট থেকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছিস। কামিনী কিছু বলছে না, চুপ করে আছে। তৃষানি উৎসের সামনে গিয়ে তার হাত ধরে বলল, আমি কিভাবে বাঁচবো? উৎস হাত ছাড়িয়ে বলল, এতদিন যেভাবে বেঁচেছিলে সেভাবেই বাঁচবে। এতদিন কি আসলে বেঁচে ছিলাম? একটু থেমে আবারও বলা শুরু করলো, তুমি বিয়ে করেছো শোনার পর থেকে একটা রাতও শান্তিতে ঘুমাতে পারিনি। প্রতিটা মুহূর্ত মৃত্যু পথযাত্রী পথিকের মতো ছটফট করেছি। আমি কিছুতেই মানতে পারছি না অন্য কেউ তোমাকে না চাইতেই পেয়ে গেছে। আমি কিছুতেই মানতে পারছি না আমি তোমাকে পাইনি। তুমি আমাকে না অন্য কাউকে বিয়ে করেছো। পারছি না মানতে, সত্যি পারছি না। বাস্তবতা মেনে নিতে না পারলে তো নিজেই কষ্ট পাবে। সে ছোটবেলা থেকে তোমায় ভালোবাসি, ভালোবেসে ঘর বাঁধতে চেয়েছি তোমার সাথে। এটা কি আমার অপরাধ? অপরাধ নয়, ব্যর্থতা। আমাকে বলতে না পারাটাই ব্যর্থতা। তৃষানি জিজ্ঞেস করলো, আমার মধ্যে কিসের কমতি ছিল? আমাকে পাওনি মানে তুমি আমার থেকে ভালো কাউকে ডিজার্ভ করো। ভালো কাউকে তো চাইনি। আজকে 25টা বছরে শুধুমাত্র তোমাকেই চেয়েছি, শুধু তোমাকেই। অনেক বলেছ, আর শুনতে চাই না। অন্যের জামাইকে ভালোবাসি ভালোবাসি বলার আগে একটু মুখে বাচ্ছে না? না, মানছে না, কারণ আমি যেটা সত্যি সেটাই বলছি। বলে সত্যি, এই সত্যি আর একবার মুখে উচ্চারণ করলে জিভ টেনে ছেড়ে দিব। এখনো চেরোনি আমায়? একটু থেমে আবারও বলল, তোমার মতো দুশ্চরিত্রা মেয়ে আমি আর একটাও দেখিনি। আমি দুশ্চরিত্রা না। যে মেয়ে অন্যকে ফাঁসানোর জন্য নিজের গায়ে কলঙ্কের দাগ লেপতেও একটাবার ভাবে না, সে দুশ্চরিত্রা নয়। আসলে কাউকে ভালোবেসে নিজের করে পেতে চাওনি তো, তাই আমার কষ্টটা বুঝতে পারছো না। বুঝতে চাইও না। ফারুক সাহেব সবাইকে থামালো, এরপর কামিনীকে বলল, দেখুন খালাম্মা, যা হয়েছে এরপর আর আপনাদের এই বাড়িতে থাকা মানায় না। প্লিজ কাল সকালে হলেই চলে যাবেন। চিন্তা করো না আঙ্কেল, চলে যাবে। সারা জীবনের জন্য চলে যাব। এসব ইমোশনাল ড্রামা করে আর লাভ নেই, ব্যাগ গুছিয়ে নাও। ফারুক সাহেব উৎসকে বলল, উৎস, রূপকথাকে নিয়ে রুমে যাও, অনেক রাত হয়েছে। রূপকথা উৎসকে রেখে একাই সোজা রুমে চলে গেল। রূপকথার পেছন পেছন উৎসও গেল। রূপকথা রুমে এসে সাথে সাথে দরজা লাগিয়ে দিল। উৎস জিজ্ঞেস করল, কি সমস্যা? দরজা লাগালে কেন? ভেতর থেকে রূপকথা জবাব দিল, আমার ইচ্ছে। তোমার ইচ্ছে মানে? দরজা খোলো। আমি দরজা খুলবো না, তাই দরজা ধাক্কাধাক্কি করে কোনো লাভ নেই। তার থেকে ভালো তৃষানির রুমে গিয়ে শুয়ে পড়ুন। আজব তো, আমি কি করছি? ঘুমাবো আমি, ডিস্টার্ব না করলে খুশি হব। দরজা ভেঙে ফেলি? আপনার ইচ্ছে। আমার রাগ উঠালে কিন্তু এর ফল ভালো হবে না। কি করবেন? আচ্ছা দেখি কি করতে পারেন। উৎস কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, এরপর বলল, হ্যালো সাদিক, বাইরে থেকে কয়েকজন গার্ডকে বাসার ভেতরে পাঠাও, আমার রুমের দরজাটা ভাঙতে হবে। কথাটা শুনে রূপকথা এক দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে দেখে উৎস প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। অন্যদিকে রূপকথা ভেবেছিল উৎস সাদিককে সত্যি কল দিয়েছে। রূপকথা রেগে বলল, চিটিংবাজি করেছেন কেন আমার সঙ্গে? উৎস রুমে প্রবেশ করে বলল। কি করলাম? রূপকথা উৎসের সামনে এসে বলল, কি করেছেন তা আবার জিজ্ঞেস করছেন? জানি না বলে তো জিজ্ঞেস করছে। ওকে ফাইন, থাকেন আপনি আপনার রুমে, আমি নানির কাছে চলে যাচ্ছি। কথাটা বলে রূপকথা উল্টো হাঁটা ধরল। উৎস পেছন থেকে রূপকথার এক হাত টেনে নিজের বুকে নিয়ে আসলো তাকে। তারপর রূপকথার কানের কাছের চুলগুলো কানে গুজে দিয়ে তার মুখটা উপরে তুলল। রূপকথা একটা বারের জন্য উৎসর দিকে তাকাচ্ছে না, চোখ বন্ধ করে আছে। এভাবে কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর উৎস রূপকথাকে জিজ্ঞেস করল, তুমি আমার উপর রেগে আছো কেন? আমি কি করেছি? আপনিই তো যা করার করলেন। তা না হয় বুঝলাম, কিন্তু কি করেছে সেটা তো বলো। পারবো না বলতে, ছাড়ো না আমায়। না বললে ছাড়বো না। চিৎকার করব।
তোমার যা মন চাই করিও, আগে বলো কি জন্য রেগে আছো। রূপকথা কিছু বলছে না, নিশ্চুপ দাঁড়িয়ে আছে। উৎস এখনো রূপকথার দিকে তাকিয়ে আছে। অনেকটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরও রূপকথা কিছু বলছে না দেখে উৎস তার গাল টেনে বলল, না বলে কিন্তু ছাড়বো না, যতক্ষণ বলবে না ততক্ষণ এইভাবেই দাঁড়িয়ে থাকবো। রূপকথার চোখের পানি এসে জমা হলো। সে যথাসম্ভব চেষ্টা করছে উৎসের সামনে চোখের পানি ফেলে নিজেকে দুর্বল প্রমাণ না করার, কিন্তু রূপকথার চোখের পানি কিছুতেই উৎসের চোখ এড়ালো না। উৎস নিজের আঙ্গুল দ্বারা রূপকথার চোখের কোণের পানি মুছে দিল, বলল, শুধু শুধু কাঁদছো কেন? কাদার তো আমার কথা। তুমি প্রথমে যে অভিনয়টা দেখালে, একদম ভালো করেছি। এখন আপনি যদি মনে করে থাকেন সবার সামনে আপনাকে সাপোর্ট করেছি বলে এখানেও সাপোর্ট করব, তাহলে ভুল ভাবছেন আপনি। সাপোর্ট করতে হবে না। কি জন্য এমন রেগি বোম হয়ে আছো সেটা বলো শুধু। রূপকথা এবার শব্দ করে কেঁদে দিল, বলল, আপনি কেন এত রাতে তৃষানি আপুর রুমে গেলেন? কান্নার শব্দ শুনতেই তো গেলাম। আমাকে ডাকা যেত না? আমি তো বুঝতে পারিনি এমন কিছু হয়ে যাবে। তা বুঝতে পারবেন কেন? তৃষানি জড়িয়ে ধরেছিল তো, মজা পেয়েছেন না? উৎস এবার বুঝলো রূপকথা জেলাসি থেকে কান্না করছে। তৃষানি তাকে জড়িয়ে ধরায় রূপকথা কষ্ট পেয়েছে, অভিমান করেছে। যাক, শুনে খুশি হলো উৎস। উৎস জিজ্ঞেস করলো, তুমি কি জেলাসি থেকে কান্না করছো? রূপকথা উৎসকে ছেড়ে বলল, কিসের জেলাসি? এই যে ত্রিশানি আমায় জড়িয়ে ধরেছে। আমি মোটেও জেলাস না। তৃষানি আপনাকে জড়িয়ে ধরেছে তাতে আমার কি? তুমি সত্যিও জেলাস না? না। উৎস জিজ্ঞেস করলো, তাহলে কান্না করছিলে কেন? রূপকথা একটা ভেবে বলল, বাসার জন্য মন খারাপ লাগছিল তাই। তাহলে চলো, কালকে তোমাকেই তোমাদের বাসায় দিয়ে আসে। লাগবে না। উৎস রূপকথার হাত ধরে বলল, তুমি জানো তোমার মা প্রতিদিন আম্মাকে ফোন দিয়ে তোমার খোঁজ খবর নেয়। এইসব তো আমার জানার দরকার নেই। আমরা সবাই দুনিয়াতে এসেছি খালি হাতে, যাবো খালি হাতে। এত ইগো, রাগ, অভিমান বসে রেখে কি লাভ? এসব নিয়ে কবরে যেতে পারবে? রূপকথা কিছু বলছে না। উৎস বলল, তুমি এখনো তোমার মা বাবার উপর রাগ করে আছো মানে? আমাকে তুমি স্বামী হিসেবে এখনো মন থেকে মানতে পারো নি। এমনি মাথা গরম আছে, তার মধ্যে এসব আজে বাজে কথা বলবেন না। যা সত্যি তাই তো বললাম। কোনটা সত্যি ঠিক বুঝতে পারিনি। বাদ দাও, ঘুমাও, অনেক রাত হয়েছে। রূপকথা কিছু না বলে বিছানায় গিয়ে এক পাশে শুয়ে পড়ল। উৎস রুমের লাইট নিভিয়ে ব্যালকনির দোলনায় গিয়ে বসলো। সময়টা নভেম্বরের শেষের দিকে হওয়াতে প্রকৃতিতে বেশ অনেকটা শীতের আজ অনুভব করা যাচ্ছে। বাহিরে কুয়াশাও পড়েছে ভীষণ। উৎস দোলনায় বসে ব্যস্ত নগরীর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। দেখলো একের পর এক গাড়ি ছুটে যাচ্ছে তার নিজ গন্তব্যে। অনেকটা সময় শুয়ে থাকার পরও রূপকথার ঘুম আসছে না। পাশে উৎস নেই দেখে উঠে বসলো। এরপর ব্যালকনিতে গিয়ে দেখে উৎস সেখানে বসে আছে। রূপকথা ব্যালকনির দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, ঘুমাবেন না? তুমি ঘুমাচ্ছ না? ঘুম আসছে না? সারাদিন ঘুমাই ঘুমাই বলে আপনি আমার ঘুমে নজর লাগিয়ে দিয়েছেন। যত সব ফাউল কথা। আমি বললে তো ফাউল কথাই লাগবে, তৃষানি বললেই না মধুর লাগতো, তাই না? কথায় কথায় শুধু তৃষানি তৃষানি আর তৃষানি, ও ছাড়া অন্য কোনো টপিক নেই? হ্যাঁ আছে তো, আমার মাথা আর আপনার মুন্ডু। গল্প করব, আসো এখানে ঠান্ডার মধ্যে একটু বসো, তোমার মাথাটা একটু ঠান্ডা হবে। পুরো দোলনা জুড়ে আপনি বসে আছেন, আমি কি আপনার মাথার উপর বসবো? উৎস একটু চেপে বসে রূপকথাকে জায়গা করে দিল, বলল, এবার বসো। রূপকথা গিয়ে উৎসের পাশে বসলো, বলল, এখানে তো প্রচুর ঠান্ডা। নভেম্বর মাস প্রায় শেষের দিকে, ঠান্ডা তো একটু লাগবেই। কি বলেন আসলেই? হুম। জানেন ডিসেম্বর মাসটা আমার প্রিয় খুব। উৎস কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, এত প্রিয় হওয়ার কারণ কি? কারণ ডিসেম্বরের 28 তারিখ আমার জন্মদিন। প্রতি বছর আমার ডিসেম্বর মাসটা ভীষণ ভালো কাটে। সারা মাস জুড়ে সবার থেকে এটা ওটা প্রচুর গিফট পাই। তাই নাকি? হুম। তোমার আগের বান্ধবীদের সঙ্গে কোনো যোগাযোগ নেই তোমার? রূপকথা মন খারাপ করে বলল, না, এতদিনে হয়তো ওরা আমাকে ভুলেই গেছে। ভুলেনি। তুমি যেমন নানা কারণে খোঁজ নিতে পারো নি, ওরাও হয়তো পারেনি। হতে পারে। মন খারাপ করো না। জানেন গত নভেম্বরে আমরা সবাই সাজেক গিয়েছিলাম। উৎস জিজ্ঞেস করলো, আমরা সবাই বলতে কে কে? আমাদের বাসার সবাই, আমার খালামণিরা আর মামনিরা। তোমার চাচা ফুপু কেউ নেই? না, দাদা দাদির একমাত্র সন্তান আমার বাবা। উৎস জিজ্ঞেস করলো, তোমাদের গ্রামের বাড়ি কোথায়? সিরাজগঞ্জ মনে হয়, শহর জানি না। জন্মলগ্ন থেকেই ঢাকায় আছি।
আমার জন্ম নিবন্ধন থেকে শুরু করে সব কাগজপত্রে বর্তমান ঠিকানায় দেয়া আছে। গ্রামের বাড়ির কথা কোথাও উল্লেখ থাকে না। আর আমি জন্ম থেকে কখনো গ্রামের বাড়ি যাইও নি, তাই গ্রাম সম্পর্কে আমার তেমন কোনো আগ্রহও নেই। কখনো না যাওয়ায় গ্রাম আমার তেমন ভালোও লাগে না, তাই কখনো তেমনভাবে গ্রামের বাড়ি সম্পর্কে জানতেও চাইনি আমি। কি বলো, গ্রাম কার না ভালো লাগে? ওই যে বললাম না, কখনো যাইনি, ওখানকার পরিবেশ দেখিনি আমি। ডিসেম্বরের মাঝামাঝিতে রিঙ্কের বিয়ে, শুনলাম বিয়ে খালাদের গ্রামের বাড়িতে হবে। রিঙ্কি কে যেন? ও আচ্ছা, আপনার খালাতো বোন বড়জন। হুম, ওর বিয়েতে তোমাকে ওদের গ্রামের বাড়ি নিয়ে যাব, দেখবে গ্রামটা কত সুন্দর। ওকে, আমি অপেক্ষায় থাকলাম তবে। ওকে, তোমার কি বাসায় যেতে একটু মন চায় না? চাই তো, কিন্তু চাইলেই কি সব সম্ভব? এখানে অসম্ভবের তো কিছুই নেই। আপনি বেড়া মানুষ, আপনি কি বুঝবেন আমার কষ্ট? কিসের তো রাগ? আপনার বয়স 36 আর আমার বয়স 17। এই যুগে বয়সের এত পার্থক্য দেখা যায়? না। রূপকথা জিজ্ঞেস করলো। এই যুগে কেউ এত কম বয়সী মেয়ে বিয়ে দেয়? না। আপনার চিন্তা ভাবনা যেমন উন্নত, আপনার বয়সী আর 10 জনের চিন্তা ভাবনাও কি এতটা উন্নত? হয়তো না। আপনি আমাকে যেভাবে সাপোর্ট করেন, যেভাবে সময় দিয়েছেন, এভাবে আর 10 জন কি দিবে? হয়তো দিবে না, আবার হয়তো দিতেও পারে। রাগের কারণ বোঝাতে গেলে এমন আরো হাজারটা কারণ বেরিয়ে আসবে, বাদ দিন। উৎস আর ঘাটলো না, বেশি ঘাটলে আবার যে কোনো সময় চোখের পানি ছেড়ে দিবে। বিশ্বাস নেই। রূপকথা উৎসের বুকে মাথা রাখলো, এরপর বলল। আচ্ছা, আপনি আমাকে স্ত্রী হিসেবে মন থেকে মেনে নিয়েছেন তো? মেনে না নেওয়ার তো কিছুই নেই। রূপকথা জিজ্ঞেস করলো। মন থেকে বলছেন তো? না, তোমার ভয় বলছে। রূপকথা বুঝলো উৎস তার সঙ্গে মজা নিতে এই কথা বলছে, তাই উৎসের বাহুতে একটা চিমটি দিয়ে বলল। কেন? আমি কি আপনার উপর নির্যাতন করি? কোনো সন্দেহ আছে? আজকে থেকে আপনার ভাত বন্ধ। তুমি যেদিন রান্নাঘরের দায়িত্ব নেবে, সেদিন যদি আমায় শাস্তি দাও, তবে আমি মাথা পেতে নেব। আপনাকে শাস্তি দেওয়ার জন্য হলেও আমি রান্নাবান্না শিখবো। আগে বড় হও। বিয়ে হয়ে গেছে, আর কত বড় হব? কমপক্ষে 20 বছর হোক। হয়েছে, আমাকে বুড়ি হয়ে যেতে হবে। 20 বছরে কেউ বুড়ি হয়? ও মা, আপনি জানেন না নারীরা কুড়িতেই বুড়ি? তোমার শাশুড়ি মাকে দেখো, 55 বছর হয়ে গেছে, এখনো কত পরিপাটি। আপনাদের শরীরের জাত ভালো, বয়স বোঝা যায় না। আপনার যে 36 বছর বয়স, এটা আপনি না বললে কেউ বুঝতেই পারবে না। বুঝতে পারবে না মানে? আমার কি চুল ধরে পেকে যাওয়ার কথা নাকি? তো আবার জিজ্ঞেস করছেন? তার মানে কি তুমি আমাকে বুড়ো বলতে চাচ্ছ? মুখ ফসকে বলে দিয়েছে, তবে যেভাবেই বলি সত্যিটাই তো বলেছি। তোমার ক্লাস কবে থেকে শুরু? ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। রবিবার থেকে নিয়মিত ক্লাসে যাবে। তোমার জন্য নতুন টিউটর ঠিক করতে বলেছে সাদিককে। আচ্ছা। তুমি আদিবকে বলেছো আমি তোমার কাজিন হই, তাই না? এ কথা শুনে রূপকথার কাশি উঠে গেল। উৎসের বুক থেকে মাথা উঠিয়ে তার দিকে তাকিয়ে একটু থেমে বলল। সত্যি বলছি, রাগের মাথায় বলেছিলাম। তোমার বান্ধবী ওয়াহি, ইতু, ওরা জানে যে তুমি বিবাহিত? রূপকথা অবাক হয়ে জিজ্ঞেস করল। আপনি ওদের নাম কিভাবে জানেন? তার আগে আমি যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। না। ওর আগে রোজ নিয়ম করে দুই বলে ফেসবুকে রিকোয়েস্ট দিত আমায়, শেষ পর্যন্ত বিরক্ত রিকোয়েস্ট দেওয়া বন্ধ করেছে। তুমি কেমন লিস্টে দেখে কিছু বলেনি ওটা? এত কথা জেনে আপনি কি করবেন? না, এমনি জিজ্ঞেস করছে। ওদের আবার কাজিন টাজিন বলে পরিচয় দিয়েছো নাকি, এটাই দেখছিলাম। তার আগে বলুন, আপনি যে আমাদের কলেজের সভাপতি, সেটা আমায় আগে বলেননি কেন? বললে কি করতে? কি করতাম? কিছুই করতাম না। তাহলে এত জেনে কি করবে? নিজে সব জিজ্ঞেস করতে পারবে, কিন্তু আমি কিছু জিজ্ঞেস করলেই যত সমস্যা। হয়েছে, আর ঝগড়া করতে হবে না। রূপকথা রেগে উঠে দাঁড়ালো, জিজ্ঞেস করল। কি? আমি ঝগড়া করছি? তা নয়তো কি? ঠিক আছে, থাকেন আপনি। এ বলে রূপকথা রুমে চলে গেল। রূপকথা রুমে যেতেই উৎস মুখ চেপে হেসে দিল। এইটুকু জীবনে তার এই এক রত্তি মেয়েটাকেই ভালো লেগেছে, মনে ধরেছে। ইদানিং বেশ ভালো করে লক্ষ্য করছে মেয়েটার রাগ অভিমান তাকে ভীষণভাবে পোড়ায়। সকাল 6টায় রূপকথার ঘুম ভাঙল। পাশ ফিরে দেখে উৎস এখনো ঘুমিয়ে আছে। রূপকথা চুপচাপ কিছুক্ষণ উৎসের দিকে তাকিয়ে রইল, গুনগুনিয়ে বলল। জাওয়াদ সাহেব, কি স্নিগ্ধ লাগছে আপনাকে। রূপকথা উৎসকে নিয়ে ভাবতে ভাবতে তার চুলে হাত দিল, অতঃপর চুলগুলো এলোমেলো করে দিল। এতে উৎস একটু নড়ে চড়ে উঠল, যা দেখে রূপকথা দ্রুত চুল থেকে হাত সরিয়ে বিছানা থেকে নেমে পড়ল। ক্লাসে ইতু আর ওয়াহির সঙ্গে বসে আছে রূপকথা।
রূপকথা জিজ্ঞেস করলো। ক্লাসে ফার্স্ট কে হয়েছে? আগামীকাল কলেজে প্রিন্সিপাল সহ বোর্ড মেম্বারদের একটা মিটিং আছে। সেই মিটিং শেষে সেরা 3 জন, মানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তাদের নাকি কিসব রং ঢং করবে শুনলাম। সবাইকে অডিটোরিয়ামের রুমে উপস্থিত থাকতে বলল। থাকবি? ওমা, থাকবে না কেন? দেখতে হবে না কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে? তাহলে তোরা থাকলে আমিও থাকবো। ওয়াহি জিজ্ঞেস করলো। আচ্ছা, বলি না তো, মাঝে বেশ কয়েকদিন কোথায় ছিলি তুই? অনলাইনে আসিসনি কেন? এমনি আসিনি, অনলাইনে বেশি আসক্ত হয়ে যাচ্ছিলাম, তাই কমিয়ে দিচ্ছি। তো সেটা বলবি না? জানিস আমি আর ইতু কত চিন্তা করছিলাম। আমি তো ভেবেছিলাম বিয়ে শাদী হয়ে গেছে বোধহয়। রূপকথা হেসে বলল। বাচ্চা সহ হয়ে গেছে। এটা যে ভাবিসনি এখনো, এটাই তো আমার সৌভাগ্য ভাই। আর কয়েকদিন অনলাইনে না আসলে এটাও ভাবতাম। রূপকথা দুপুর 2টায় ক্লাস শেষে বাসায় এসে শুনে উৎস অফিসে গেছে। আয়েশা বেগম জিজ্ঞেস করলো। উনি কখন আসবে? দুপুরে চলে আসবে বলেছিল, কিন্তু এখনো তো আসলো না। ফোন দিয়েছিলেন? আয়েশা বেগম জানালো। দিয়েছিলাম, ধরিনি। পরে সাদিককে কল দিলাম, ও বলল উৎস মিটিংয়ে আছে। খেয়েছেন? না, তুমি শাওয়ার নিয়ে এসো। রূপকথা জিজ্ঞেস করলো। নানু এখনো খায়নি? তোমার বাবা আর নানু খেয়েছে। ঠিক আছে, আমি তাহলে শাওয়ার নিয়ে আসি। যাও। রূপকথা রুমে এসে টেবিলে কাঁধের ব্যাগটা ছেড়ে বিছানা শরীর ছেড়ে দিল। এরপর বালিশে পাশ হাতিয়ে ভাবলো উৎসকে কল দিবে কিনা। কাল রাত থেকে উৎসের সঙ্গে তার কথা নেই। উৎস বেশ কয়েকবার কথা বলতে চেয়েছিল, কিন্তু রূপকথা তাকে সে সুযোগ দেয়নি। কথা বলতে এলে বারবার তাকে ইগনোর করেছে। কাল রাতে উৎসের কথায় ভীষণ কষ্ট পেয়েছে মেয়েটা। উৎস প্রায় সময় বলে সে ঝগড়ুটে মেয়ে। এটা কি ধরনের কথা? তার বুঝি কষ্ট লাগে না? রূপকথায় এসব ভাবতে ভাবতেই উঠে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর বেরিয়ে আসলো শাওয়ার নিয়ে। ভেজা জামা কাপড় ওয়াশরুমে রেখে আসলো। প্রথম কয়েকদিন নিজের কাপড় নিজেই ধুয়েছিল। এতে হাতের ব্যথায় বেহাল অবস্থা হয়েছিল তার। কাপড় ধোয়া মোটেও অভ্যাস নেই তার। এখানে আসার আগে মা কাপড় ধুয়ে দিত। এখানে আসার পর এই বাসায় সার্ভেন্টরা ধুয়ে দেয়। যেদিন হাতে ব্যথা উঠেছিল সেদিন উৎস অনেক বেশি বোকা দিয়েছিল, বলেছিল। ওয়াশিং মেশিন থাকতে কোন পাগলে হাত দিয়ে কাপড় ধোয়? আমি ওয়াশিং মেশিন চালাতে পারি না। এই বাসায় আসার আগে আম্মুই আমার কাপড় ধুয়ে দিত। বাসায় কি সার্ভেন্টের অকাল পড়েছে? যেটা পারো না সেটা করতে যাও কেন? রূপকথা আর কিছু বলেনি, কারণ দোষটা তো তারই ছিল। হঠাৎ আয়েশা বেগমের ডাকে রূপকথার ধ্যান ভাঙল। দরজার দিকে তাকিয়ে দেখে তিনি আসছেন। রূপকথা জিজ্ঞেস করলো। কিছু বলবেন? খেতে আসো। উৎস ফোন করেছিল, বলল আসতে একটু লেট হবে। রূপকথা জিজ্ঞেস করলো। লাঞ্চ করেছেন উনি? না, এসে খাবে বলল। আসতে লেট হবে, তাই আমাকে বলল তোমাকে নিয়ে খেয়ে নিতে। তুই খেয়ে নে, ওই উৎস আসলে একসঙ্গে খাবে। আয়েশা বেগমের পাশ কাটিয়ে রুমে ঢুকলো রাবেয়া বেগম। কথাটা তিনিই বলছেন। আয়েশা বেগম বলল। ওর আসতে লেট হবে, ততক্ষণ না খেয়ে থাকবে মেয়েটা। জামাইয়ের জন্য না খেয়ে থাকবে না তো কার জন্য থাকবে? কিন্তু মা। ব্যাস আর বলতে পারলো না। এরই মধ্যে রাবেয়া বেগম ধমক দিয়ে বলল। কোনো কিন্তু না, তুই আমার থেকে বেশি বুঝিস। পুত্রবধূর সামনে এমন করা ধমক খেয়ে আয়েশা বেগমের মনটা ভারী হয়ে গেল। রূপকথা শাশুড়ির হাত ধরে হাসি মুখে বলল। আপনি খেয়ে নিন, আমি আপনার ছেলে আসলে তার সঙ্গে খাবো। রাবেয়া বেগম মুখ গম্ভীর করে বলল। এসেছি পর্যন্ত লক্ষ্য করছি, তোমার মুখ দিয়ে মা বাবা এই দুইটা ডাক বের হতে খুব কষ্ট হয়। এর কারণ কি? মুহূর্তেই রূপকথার মুখটি চুপসে গেল। রাবেয়া রূপকথার মাথায় হাত দিয়ে বলল। আমার মেয়েটার দুইটা ছেলে, কোনোটাই মেয়ে নেই। তারও তো ইচ্ছে করে কোনো পুতুল তাকে মা বলে ডাকবে। এর ফাঁকে আয়েশার দিকে তাকিয়ে বলল। কি রে, করে না বলবো? আয়েশা বেগম এবার মুখে গম্ভীরতা এনে বলল। মা, সব কিছুতে তোমার জোর জবরদস্তি একদম ভালো লাগে না।
ওর মন থেকে মা ডাকটা না আসলে ও কিভাবে ডাকবে? আস্তে আস্তে শিখতে হবে। আয়েশা বেগম আর কিছু না বলে মায়ের উপর বিরক্ত হয়ে রুম ত্যাগ করলো। আয়েশা বেগম যেতেই রাবেয়া বেগম রূপকথার হাত ধরে বিছানায় গিয়ে বসলো। মাথায় হাত রেখে জিজ্ঞেস করলো, আমার কথায় কষ্ট পেয়েছো নিশ্চয়? না নানু, কষ্ট পাবো কেন? কারণ আমি কষ্ট পাওয়ার মতো কথাই বলেছি। রূপকথা হেসে বলল। মোটেও না। রাবেয়া বেগম রূপকথার মাথা থেকে টাওয়ালটা খুলে চুল মুছে দিতে দিতে বলল, শোনো বোন, জামাইকে বসে রাখতে হবে, বুঝছো? রূপকথা লাজুক হেসে বলল, হুম। তোমার জামাই প্রতিদিন অফিস আদালতে যায়, সুন্দর সুন্দর বেডি দেখে। এখন থেকেই তাকে হাত না করলে পরে কি হবে বুঝতেই পারছো। রূপকথা কিছু বলছে না। যেখানে স্বামী স্ত্রীর সম্পর্কের কোনো চিহ্নই নেই, সেখানে কে কাকে হাত করবে এসব নিয়ে এখন রূপকথা একটুকু ভাবতে চায় না, কারণ ভাবলেই তার মন খারাপ হবে। রূপকথা চুপটি করে রাবেয়া বেগমের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই তার ঘুম চলে আসলো। বিকেল 4টায় উৎস বাসায় আসলো। রুমে এসে দেখে রূপকথা নাক পর্যন্ত কমফোর্টার জুড়িয়ে ঘুমিয়ে আছে। উৎস গায়ের ব্লেজারটা খুলে সোফায় রাখল। এরপর ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করে ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে সে রূপকথার কাছ থেকে কমফোর্টার এক সাইডে নিয়ে গায়ে জড়িয়ে শুয়ে পড়ল। আজকে এতদিন পর অফিসে গিয়েছে, তাই কাজের চাপ একটু বেশি ছিল, তাই এখন শরীরও ভীষণ ক্লান্ত লাগছে। সন্ধ্যা 6টায় ঘুম ভাঙতেই রূপকথা কিছুটা চমকে উঠল, কারণ তার পাশে উৎস ঘুমিয়ে আছে আর সে উৎসের গায়ের উপর এক পা তুলে দিয়েছে। ঘটনা বোঝার খানিক পরই রূপকথা উৎসের গা থেকে পা নামিয়ে সরে আসলো। এরপর কিছুক্ষণ উৎসের দিকে নীরবে তাকিয়ে থেকে উঠে বসলো। গলা থেকে ওড়নাটা খুলে গায়ে জড়িয়ে নিল। ঠান্ডা লাগছে তার। তারপর বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই ফ্রেশ হয়ে এসে একবার ভাবলো উৎসকে ডেকে জিজ্ঞেস করবে কিছু খেয়েছে কিনা। পরক্ষণেই আবার নিজের ভাবনাকে ঝেড়ে ফেলে নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে লিভিং রুমের সোফায় বসে গল্প করছে রাবেয়া বেগম আর আয়েশা বেগম। রূপকথা গিয়ে তাদের পাশে বসলো। আয়েশা বেগম রূপকথাকে দেখে জিজ্ঞেস করলো, ভাত খাবে নাকি অন্য কিছু বানিয়ে দিতে বলবো? না, ভাত খাবো না। আয়েশা বেগম জিজ্ঞেস করলো, উৎস উঠেছে? না। ডাকুনি? যাও যাও, ডেকে নিয়ে আসো। উৎসও তো কিছু খায়নি। রূপকথা মনে মনে বেশ বিরক্ত হলো, তবে মুখে বুঝতে দিল না। বলল, উনি ঘুমাচ্ছে তাই আর ডাকলাম না। কাঁচা ঘুমে থাকলে পরে ক্ষতি হবে, তাই আর কি। রাবেয়া বেগম বুঝলো, বলল, উৎস যে এত দেরি করে আসবে আমিও বুঝতে পারিনি। বুঝতে পারলে তোমাকে এতক্ষণ না খেয়ে থাকতে বলতাম না। রূপকথা হেসে বলল, ব্যাপার না। এরপর উঠে কিচেনে চলে গেল। সেখানে গিয়ে দেখলো সার্ভেন্টরা সন্ধ্যার নাস্তা তৈরি করছে। রূপকথাকে দেখে ফাতেমা জিজ্ঞেস করলো। রূপকথার সরল উত্তর, বলল, কিছু খাবো আমি। আপনি ডাইনিং রুমে যেয়ে বসুন, আমি নাস্তা নিয়ে আসছি ম্যাম। রূপকথা ডাইনিং রুমে গিয়ে বসলো। তার পিছু পিছু ফাতেমাও গেল নাস্তার ট্রে হাতে। আজকে সন্ধ্যার নাস্তা ভাপা পিঠা, পাটিসাপটা আর খাঁটি খেজুরের রস। প্রতি বছর এই দিন মানে শীতকাল আসলেই রূপকথাদের বাসায় এই ধরনের পিঠাগুলো বানানো হতো। হঠাৎ বাসার চিত্র এখানে দেখে বাসার কথা মনে পড়ে গেল। ফাতেমা ট্রে রূপকথার সামনে রেখে বলল, ম্যাম খেয়ে জানাবেন কেমন হয়েছে। রূপকথা হেসে বলল, অবশ্যই রেটিং দেব। রূপকথা খাওয়া শুরু করলো। পাটিসাপটা একটু মুখে দিতেই বুঝলো দেখতে যেমন ইয়ামি হয়েছে, খেতেও ঠিক তেমনই হয়েছে। রূপকথার খাওয়া যখন শেষের দিকে, তখন উৎস নিচে এসে তার সামনের চেয়ারটায় বসলো। রূপকথা একটি বারের জন্য তার দিকে তাকালো না। উৎস চুপচাপ মুখে হাত দিয়ে তার দিকে তাকিয়ে আছে। রূপকথা যখন বুঝলো উৎস তার দিকে তাকিয়ে আছে, তখন কিছুটা অস্বস্তিতে পড়ে গেল। শুধু বউকে দেখলেই হবে? আমাকেও তো একটু দেখতে পারো। উৎসের উদ্দেশ্যে কথাটা বলে রাবেয়া বেগম পাশের চেয়ারটায় বসলো। উৎস হেসে বলল, সারা জীবন তো তোমাকে দেখলাম ডার্লিং, আর কত দেখবো?
পুরনো হয়ে গেছে তো আর দেখতে মন চাইছে না বুঝি। উৎস হেসে মজা করে তার গাল টেনে দিল। রাবেয়া বেগম বলল, দুপুরে এসে না খেয়ে ঘুমিয়েছিলে কেন? আমি তো দুপুরে আসিনি, বিকেলে এসছে। আর দেরি হয়ে যাওয়া তো অফিস থেকে খেয়ে এসছে। কথাটা শুনে রূপকথার হাত থেমে গেল, মাথায় যেন আগুন লেগে এলো। মনে মনে বলল, মশাই ঠিকই বাইরে থেকে গিলে এসেছে, অথচ আমি যে না খেয়ে তার জন্য অপেক্ষা করছি সেদিকে কারো কোনো খুশি নেই। তুমি খেয়ে এসেছো, আগে বলবে তো নাকি? এদিকে রূপকথা তোমার জন্য না খেয়ে অপেক্ষা করছে। কথাটা শুনে উৎস রূপকথার দিকে তাকালো, দেখলো মেয়েটা খাওয়া থামিয়ে নিচের দিকে তাকিয়ে বসে আছে। উৎস মনে মনে বলল, একেই রেগে আছে, তার মধ্যে আবার আমার জন্য না খেয়ে অপেক্ষা করেছে। হায় আল্লাহ, কে যে হবে। রূপকথা চুপচাপ খাবার বাকিটুকু খেয়ে রুমে চলে গেল। রূপকথা যেতেই উৎস রাবেয়া বেগমকে বলল, আমি তো রূপকথাকে নিয়ে আম্মাকে খেয়ে নিতে বলেছিলাম, ও খায়নি কেন? ওকে আমি বলেছিলাম তোমার জন্য অপেক্ষা করতে। তার মানে কি ও কলেজ থেকে এসছে পর্যন্ত কিছু খায়নি? কই খেলো? তাদের কথার মধ্যে আয়েশা বেগম আর ফারুক সাহেব এসে যুক্ত হলো। আয়েশা বলল, কি গোপন আলোচনা হচ্ছে দুজনের মধ্যে? রাবেয়া হেসে বলল, তেমন কিছু না, এমনি। এরপর সার্ভেন্ট এসে নাস্তা দিয়ে গেল। সবাই টুকটাক কথা বলতে বলতে খাওয়া শুরু করলো। খাওয়া শেষ করে উৎস রুমে এসে দেখে রূপকথা পড়তে বসেছে। উৎস তার সঙ্গে কিভাবে কথা বলবে বুঝতে পারছে না। অনেক ভেবে জিজ্ঞেস করলো। তোমাদের ক্লাসে ফার্স্ট কে হয়েছে জানো? রূপকথা কোনো উত্তর দিল না, নিজের মতো পড়ছে। উৎস বলল, তোমাকে কিছু জিজ্ঞেস করেছে। রূপকথা এবারও কোনো উত্তর দিল না। উৎস এবার রূপকথার পাশে গিয়ে দাঁড়ালো, বলল, কি হয়েছে, কথা বলছো না কেন? কি করেছে আমি? রূপকথা এবার মোবাইলটা নিয়ে ব্যালকনিতে চলে গেল। তবে এবার আর উৎস তার পিছু নিল না। রুম থেকে ফোন আর কম্পিউটার নিয়ে স্টাডি রুমে চলে গেল। তার এখন অনেক কাজ বাকি। রূপকথার সঙ্গে পরে কথা বলে নেবে, আপাতত ওর মাথা ঠান্ডা হোক। অন্যদিকে রূপকথা ভেবেছিল উৎস হয়তো তার পিছু পিছু ব্যালকনিতে এসে তাকে সরি বলবে, কিন্তু তার ভাবনাকে ভুল প্রমাণ করে উৎস চলে গেল। রূপকথা একটি দীর্ঘশ্বাস ছাড়ল, বলল, আমি হয়তো একটু বেশি আশা করে ফেলেছিলাম। এর মধ্যে হঠাৎ হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো। কেমন আছেন স্নিগ্ধা? রূপকথা বিরক্ত হলো, সেই অপরিচিত নাম্বার না। কয়েকদিন পর পরই মেসেজ দিয়ে এটা ওটা জিজ্ঞেস করে। রূপকথা সিন করে রেখে দেয়, কিন্তু আজকে রিপ্লাই দিল, লিখল, কে আপনি ভাই, বিরক্ত কেন করেন? অপরিচিত ব্যক্তিটি বলল, আমি কে হতে পারি বলেন তো? আমি কিভাবে বলবো আপনি কোন জিনের বাচ্চা? না না, আমি কোনো জিনের বাচ্চা নই। আমি আপনার মতোই একজন রক্ত মাংসে গড়া মানুষ। আপনি কি আমায় চেনেন? জি। কতটুকু? বলবো সময় হলে। কিসের সময়? সময় আসুক, তখন না হয় বলবো। রূপকথা আর কোনো রিপ্লাই দিল না। বিরক্ত লাগছে তার, তবুও ব্লক করতে পারছে না, শুধুমাত্র এটা কে সেটা দেখার জন্য। রূপকথা এবার ফোনটা বন্ধ করে রুমে রেখে আসলো। আসার সময় একটা শাল নিয়ে আসলো। এরপর শালটা গায়ে জড়িয়ে দোলনায় হাত পা সব একসঙ্গে তুলে বসলো। পুরো দমে শীত পড়েছে, কুয়াশার চারপাশ ঘিরে ধরেছে। রূপকথা দোল খেতে খেতে গুনগুনিয়ে গান গাইছে। তোমার চিরচেনা পথের ওই সীমা ছাড়িয়ে এই প্রেম বুকে ধরে হয়তো আমি যাব হারিয়ে, চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে, একবার শুধু একটিবার হাতটা দাও বাড়িয়ে। রাত 10টায় উৎস রুমে আসলো। রুমে কোথাও রূপকথাকে না দেখতে পেয়ে ব্যালকনিতে চলে গেল। দেখতে পেল দোলনায় হাত পা সব একসঙ্গে করে একটা বিড়াল ছানা গায়ে শাল জড়িয়ে ঘুমিয়ে আছে। সামনে বেবি হেয়ারগুলো চোখ মুখে পড়ে আছে। উৎস চুপচাপ কিছুক্ষণ রূপকথার দিকে তাকিয়ে রইল, এরপর ডাকলো, রূপকথা, এই রূপকথা। কয়েকবার ডাকার পর রূপকথার ঘুম ভাঙলো। হাই তুলে ঠিক করে বসে সামনে তাকাতেই দেখলো উৎস দাঁড়িয়ে আছে। তাকে দেখে রূপকথা বাহিরের দিকে তাকালো। উৎস মুচকি হেসে বলল, ডিনার করবে না? 10টা বেজে গেছে। রূপকথা উঠে ওয়াশরুমে চলে গেল। এরপর ফ্রেশ হয়ে এসে নিচে চলে গেল। উৎস তখনও আগের মতো দাঁড়িয়ে রইল। রূপকথা যেতে বলল, এক রত্তি একটা মেয়ে, অথচ কত রাগ, নির্ঘাত ধানি লঙ্কা। এরপর সেও নিচে চলে গেল।
গিয়ে দেখলো রূপকথা অলরেডি সবার আগে খাওয়া শুরু করে দিয়েছে আর বাকিদের সঙ্গে টুকটাক কথা বলছে। উৎসকে দেখে ফিরেও তাকালো না। উৎস গিয়ে তার পাশের চেয়ারটায় বসলো। খাওয়ার মাঝে আয়েশা বেগম ফারুক সাহেবকে বলল, উদয়টার কোনো খোঁজ খবর জানেন? ফারুক সাহেব শক্ত গলায় বলল, জেনে কি করব? কতদিন হয়ে গেছে ছেলেটা বাসায় আসে না? ও জানে বাসায় আসলে ওর কপালে দুঃখ আছে, তাই আসে না। মাফ করে দাও, তোমার ভাই তো। ও হ্যাঁ, আমারই তো ভাই, যে কিনা আমারই সর্বনাশ করার জন্য একটা বেহায়া মেয়েকে লেলিয়ে দিয়েছিল। আয়েশা বেগম চুপ হয়ে গেল, কিছু বলল না। রাবেয়া বেগম বলল। রাবেয়া বেগমের কথা শুনে সবাই খাওয়া থামিয়ে রূপকথার দিকে তাকালো। রূপকথা খাওয়া থামিয়ে বলল, হ্যাঁ, এবারও আপনার আদরের ছোট নাতি বিয়ের আসরে একটা মেয়েকে রেখে পালিয়ে যাক, তারপর আপনারা সবাই মিলে আপনার বড় নাতিকে বলেই পাঠা বানান, তাই তো? এটাই তো চান নাকি? সবাই রূপকথার কথায় অবাক হলো। রূপকথা বলল, কিন্তু এবার তো সেটা হবে না, কারণ আমি হতে দিব না। কিভাবে কথা বলছো তুমি? আমার জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলার পরেও জিজ্ঞেস করছেন কিভাবে কথা বলছি? আমি আপনার নিজের মেয়ে হলে পারতেন এই কথাটা বলতে? নিজের মেয়ে পরের মেয়ে, এসব কেমন কথা মা? আর এসব কথা এখন উঠছে বা কেন? আপনারা তুলেছেন বলেই উঠেছে। রূপকথা আর কিছু না বলে হাত ধুয়ে উঠে চলে গেল। রূপকথা যেতেই উৎস বলল, ও কিন্তু ভুল কিছু বলেনি, আমি ওর সঙ্গে একমত। আচ্ছা হয়েছে, সবাই খেয়ে নাও, এসব আলোচনা এখন বাদ। সবাই চুপচাপ ডিনার শেষ করে যার যার রুমে চলে গেল। উৎস রুমে এসে দেখলো রূপকথা হোমওয়ার্ক করছে। উৎস বলল, নিচে এভাবে কথা বললে কেন? বড়দের সঙ্গে কেউ এভাবে কথা বলে? রূপকথা কিছু বলল না। উৎস বিরক্ত হয়ে বলল, যা মনে চায় করো, কিচ্ছু বলবো না। উৎস ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। এরপর ফ্রেশ হয়ে এসে এক কমফোর্টার জড়িয়ে শুয়ে পড়ল। রূপকথা হোমওয়ার্ক শেষ করে রাবেয়া বেগমের রুমে গেল। দেখলো তিনি শুয়ে পড়েছেন। রূপকথা গিয়ে তার রুমের লাইট জ্বালালো। এরপর তার পায়ের কাছে বসে পা ধরে বলল, আম সরি নানু, আমায় মাফ করে দিন। আমি না চাইতেই আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি, যেটা আমি মোটেও চাইনি। তখন আমার মাথা গরম ছিল, তাই কি বলতে কি বলেছি বুঝতে পারিনি। প্লিজ এবারের মতো মাফ করে দিন। রাবেয়া বেগমের চোখটা মাত্র লেগে এসেছিল। হঠাৎ কেউ পা ধরায় সজাগ হলো। দেখলো রূপকথা এসেছে। রূপকথার কথা শুনে তার হাসি এলো। বলল, আরে ওঠো, পা ছাড়ো, কিছু মনে করিনি আমি। মিথ্যে বলছেন, আমি জানি আপনি কষ্ট পেয়েছেন। রাবেয়া বেগম হেসে বলল, পাগলামি না করে ঘুমাতে যাও। আগে বলুন মন থেকে মাফ করে দিয়েছেন। আচ্ছা যাও, মন থেকে মাফ করে দিলাম। ওকে, গুড নাইট, হ্যাভ আ সুইট ড্রিম। রাবেয়া বেগম শেষের ইংরেজিটুকু বুঝলো না, তাই কোনো উত্তর দিতে পারল না। রূপকথা লাইট নিভিয়ে দরজা হালকা করে লাগিয়ে দিয়ে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে দেখলো উৎসের কোনো সারা শব্দ নেই। রূপকথা সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওয়াশরুমে চলে গেল। এরপর ফ্রেশ হয়ে এসে হাতে পায়ে লোশন ময়শ্চারাইজ লাগিয়ে নিল। সব শেষে পানি খেয়ে রুমের লাইটগুলো নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে উৎসের পাশে গিয়ে শুয়ে পড়ল। শোয়ার কিছুক্ষণের মধ্যে ঘুম আসতেই রূপকথা গিয়ে উৎসের বুকে পিঠ লাগিয়ে তার সঙ্গে একদম মিশে গেল। তখনও উৎসের ঘুম আসেনি। সে রূপকথার কাণ্ড দেখে ঠোঁট টিপে হাসল। এটা নতুন কিছু না। রূপকথা প্রতিদিন তার সঙ্গে লেগে শয়। আজকেও তো তাও ভাগ্য ভালো যে গায়ের উপর হাত পা তুলে দেয়নি। আজকে উৎস সাহস করে একটা কাজ করে বসলো। পেছন থেকে রূপকথাকে জড়িয়ে ধরল। মনে মনে বলল, এত হ্যাজিটেশনের কি আছে? আমারও তো বিয়ে করাবো। এসব ভাবতে ভাবতে উৎসের চোখ লেগে আসলো। উৎসের নড়াচড়া না দেখে রূপকথার চোখ খুলে তাকালো। তার ঘুম আসেনি। এতক্ষণ সে অভিনয় করেছে। উৎস এই প্রথম তাকে এত সুন্দর করে জড়িয়ে ধরল। নিঃসন্দেহে সুন্দর এবং নতুন এক অনুভূতি। কিন্তু রূপকথা এখন এসবে পাত্তা দিল না, কারণ তার তো এখন উৎসকে ধরে ঘেচাং করে একটা কামড় দিতে মন চাচ্ছে। মনে মনে বলল, কেউ রাগ অভিমান করলে যে সুন্দর করে সরি বলতে হয়, সেই মিনিমাম কমন সেন্সটুকুও নেই বেয়াদব। হুদাই পেছনে বিড়ালের মতো ঘুরঘুর করে লাভ নেই। এবার সরি না বলে মাফ নেই কোনো। পরের দিন দুপুর 1টায় অডিটোরিয়াম রুমে বসে অপেক্ষা করছে রূপকথা সহ ইন্টার সেকেন্ড ইয়ারের সকল শিক্ষার্থী। ফার্স্ট সেকেন্ড থার্ড কে হবে এটা নিয়ে অলরেডি শিক্ষার্থীদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে।
রূপকথা নিঃস্বপুহ বসে আছে ইতু আর ওয়াহির মাঝখানে। মাঝের সারির পেছনের ব্রেঞ্চগুলোতে জায়গা হয়েছে তাদের। ছাত্রছাত্রী বেশি হওয়াতে অনেকেই বসার জায়গা পায়নি, দাঁড়িয়ে আছে। সবার আলোচনার অবসান ঘটিয়ে প্রিন্সিপাল সহ সকল বোর্ড মেম্বার এসে উপস্থিত হলো। তারা রুমে প্রবেশ করতেই শিক্ষার্থীরা সবাই দাঁড়িয়ে সম্মান জানালো। রূপকথা দাঁড়িয়ে সামনে তাকাতেই দেখলো উৎসও এসেছে। মনে মনে বলল, ও আচ্ছা, মশাই যে বোর্ড মেম্বার, আমি তো তা ভুলেই গিয়েছিলাম। এরপর গাল বাঁকা করে বসে পড়ল। ইতু ওয়াহিকে বলল, এই ওয়াহি, দেখ দেখ, উৎস যাওয়ার আগের থেকেও বেশি সুন্দর হয়ে গেছে। লোকটার বয়স যেন দিন দিন কমে যাচ্ছে। এমন ভাবে বলছিস, বেচারার তো নজরে লেগে যাবে। ব্যাটা ভালো না, আমার রিকোয়েস্ট একসেপ্ট করে নাই। ফেসবুক পাসওয়ার্ড হয়তো বউয়ের কাছে আছে, তাই মেয়েদের রিকোয়েস্ট একসেপ্ট করতে পারে না। ব্যাটা আবি একটা, বুকই থেকে আসবে। 3 থেকে 4 মাস আগে বিয়ে করেছে শুনলাম। ইতু রূপকথার কাঁধে ঢলে পড়ে বলল, না, এ আমি বিশ্বাস করি না। এতক্ষণে রূপকথা মুখ খুলল, হেসে বলল, আবার রিয়েলিটি মাইন্ড না নেন। কিন্তু ব্যাটাটা সুন্দর আসিল। তোর চোখে তো সব বেড়াই সুন্দর। কেউ আর কিছু বলতে পারল না। একজন স্যার মাইক হাতে নিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করলো। এরপর সবাইকে থামতে বলে বলল, তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গেছো আজকে তোমাদের এখানে ডাকার আসল কারণ কি। আমি আশা রাখবো তোমরা সবাই একটু চুপচাপ থেকে আমাদের কিছু বলার সুযোগ দেবে। ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত স্যার ম্যামরা, এছাড়াও উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত বোর্ড মেম্বাররা। এখন আমাদের সম্মানিত প্রিন্সিপাল মহোদয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। আশা করছি সবাই স্যারের কথা মনোযোগ দিয়ে শুনবেন। এরপর প্রিন্সিপাল স্যার বক্তব্য দেওয়া শুরু করলেন। এই লোকটা 5 মিনিট কথা বলবে বলে পাক্কা 1 ঘন্টা বকবক করলো। না না, এটা তার নতুন অভ্যাস না। প্রতিটি মিটিং অনুষ্ঠানেই উনি এমন করেন। অন্যদিকে উৎস কানে ব্লুটুথ লাগিয়ে একাধারে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। এসব বকবক শুনতে তারও ইচ্ছা করছে না। এবার আসলো সেই কাঙ্ক্ষিত সময়। প্রথমে সায়েন্সের ফার্স্ট, সেকেন্ড, থার্ড কে হয়েছে সেটা জানানো হলো এবং তাদের সামনে ডাকা হলো। এরপর কমার্সের ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হয়েছে তাদেরও ডাকা হলো। এবার আসলো আর্টসের পালা। যে স্যার অ্যাঙ্কারিং করছেন তিনি হেসে সবার উদ্দেশ্যে বললেন, তোমরা কি জানো আর্টসে যারা ফার্স্ট এবং সেকেন্ড হয়েছে তারা কিন্তু সায়েন্স এবং কমার্সে ওদের থেকে বেশি নম্বর পেয়েছে। সবার মধ্যে আবারও আলোচনা শুরু হয়ে গেল সেই কাঙ্ক্ষিত দুজন মানুষকে নিয়ে। ভীষণ আগ্রহ নিয়ে সবাই অপেক্ষা করছে আর্টসের ফার্স্ট এবং সেকেন্ড কে হয়েছে তা শোনার জন্য। স্যার ঘোষণা করলেন, প্রথম হয়েছে আদনান আহমেদ আদিন, সেকেন্ড হয়েছে রূপকথা আহসান এবং থার্ড হয়েছে মিশমি নারান্নুম। তোমরা 3 জন প্লিজ সামনে চলে আসো। রূপকথা সেকেন্ড হয়েছে শুনে রূপকথা সহ ক্লাসের সবাই অবাক হয়ে গেল। রূপকথা পড়ালেখায় ভালো এটা ক্লাসের সবার জানা, তবে এতটাও যে ভালো সেটা আগে কেউ জানতো না। রূপকথাকে চ্যাপ্টা হয়ে বসে থাকতে দেখে ইতু আর ওয়াহিদ ঠেলে বলল, কি রে, সামনে যা, তোকে ডাকছি তো। দোস্ত, আমার তো বিশ্বাসই হচ্ছে না। দেখ, আমার হাত পা কাঁপছে, একদম ঠান্ডা হয়ে গেছে। পরে কথা হবে, আগে সামনে যা। রূপকথা অনেক কষ্টে উঠে সামনের দিকে হাঁটা ধরল। সামনে তাকিয়ে দেখে উৎস তার দিকে তাকিয়ে আছে। রূপকথা গিয়ে মেয়েদের পাশে দাঁড়ালো। স্যার হেসে বলল, আদনান আহমেদ আদিন মাত্র 2 নাম্বার বেশি পেয়ে রূপকথা আহসান থেকে এগিয়ে আছে এবং সায়েন্স, কমার্স, আর্টস মিলে আর্টস বিভাগ থেকে প্রথম আদনান আহমেদ আদিন, সেকেন্ড হয়েছে রূপকথা আহসান এবং থার্ড হয়েছে সায়েন্স থেকে তুতুল সরকার। এছাড়াও এখানে উপস্থিত সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এরপর বোর্ড মেম্বাররাও সবাই একটু একটু মোটিভেশনাল কথা বলা শুরু করলো। সবার শেষে আসলো উৎসের পালা। উৎস মাইক হাতে নিয়ে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার অনুরোধ করে বলল আপনাদের উদ্দেশ্যে কিছু না কিছু বলতেই হবে, তাই বলতে আসলাম। না হলে আমার ইচ্ছে ছিল না আপনাদের বিরক্ত করার। আমি জানি আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, তাই বিরক্ত হওয়াটাই স্বাভাবিক।
আপনাদের রেজাল্ট দেখলাম, মাশাআল্লাহ সবাই ভালো রেজাল্ট করেছেন। আমরা আশা রাখছি আপনারা পরবর্তীতে এমন ভালো রেজাল্ট করে আমাদের প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবেন। এছাড়াও ভরসা রাখি আপনারা ডিসিপ্লিন মেনে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। এটুকু আশা তো আপনাদের উপর রাখতেই পারি, কি পারি না? জি। যারা তুলনামূলক কম নাম্বার পেয়েছেন তাদের মন খারাপ হওয়ার কিছু নেই। আপনারা যেমন লিখেছেন তেমনই নাম্বার পেয়েছেন। খাতা লিখেছেন কিন্তু নাম্বার পাননি এমনটা কিন্তু হয়নি। তারপরও যদি মনে হয় খাতা কাটায় কোনো ভুল আছে তাহলে নির্দ্বিধায় স্যার ম্যামদের সঙ্গে কথা বলবেন। সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন, নিয়মিত ক্লাসে আসবেন। যেসব বিষয় বুঝতে অসুবিধা হয় সেগুলো স্যারদের জিজ্ঞেস করবেন। আজ এটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। উৎসের বক্তব্য শেষে প্রিন্সিপাল স্যার আরো কিছু কথা বলে আজকের আয়োজনের ইতি টানল। পাশাপাশি হাঁটতে হাঁটতে মাঠ পেরোচ্ছে রূপকথা, ইতু আর ওয়াহি। ইতু বলল, কি রে ভাই, তুই তো ছক্কা মেরে দিয়েছিস। বিশ্বাস কর ভাই, আমি এতটাও আশা করি নাই। হয়েছে, আর নাটক করতে হবে না। ট্রিট কবে দিবি সেটা বল। ক্যান্টিনে তো তেমন ইউনিক কিছু নেই। আরে বলো, ক্যান্টিনে কে ট্রিট দেয়? আমরা তো রেস্টুরেন্টে গিয়ে ট্রিট নিব। রূপকথা এবার পড়ল বিপদে, বলল, রেস্টুরেন্টে যাওয়ার অনুমতি নেই আমার। এমন ভাবে বলছিস যেন বিএফ মানা করেছে। সত্যি বলছি, বাসা থেকে পারমিশন নেই। আরে আমাদের কলেজের পাশে একটা সুন্দর রুফটপ আছে, ওখানে যাব। আচ্ছা ভেবে দেখি। আরো টুকটাক কথা বলতে বলতে তিনজন গেট দিয়ে বের হলো। রূপকথা গেটের বাইরে এসে দেখে ড্রাইভার গাড়ি নিয়ে তার জন্য আগে থেকেই দাঁড়িয়ে আছে। রূপকথা দুজনকে বিদায় দিয়ে গাড়িতে উঠে বসলো। এর একটু পর ওয়াহি আর ইতুও একটা রিকশায় উঠে পড়ল। ড্রাইভার গাড়ি স্টার্ট দিচ্ছে না দেখে রূপকথা জিজ্ঞেস করলো, গাড়ি স্টার্ট দিন। কার জন্য অপেক্ষা করছেন? ম্যাম, স্যার আসতেছে। উনি এই গাড়িতে করে যাবে নাকি? জি ম্যাম। রূপকথা আর কিছু বলল না, চুপচাপ সিটে হেলান দিয়ে বসলো। প্রায় 20 মিনিট পর উৎস প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে এসে গাড়িতে উঠল। দেখে রূপকথা গা এলিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। উৎস জিজ্ঞেস করলো, শরীর খারাপ লাগছে? রূপকথা চোখ না খুলেই বলল, না। উৎস আর কিছু বলল না, মনে মনে বলল, যাক, এতক্ষণে তাহলে ম্যাডামের মুখ দিয়ে কথা বের হলো। রূপকথা মনে মনে বলল, নেহাত ঘরের কথা বাইরে বলতে চাই না, তাই জবাব দিলাম, না হলে জীবনেও দিতাম না। উৎস ড্রাইভারকে বলল, আগে আমাকে অফিসে দিয়ে এসো, তারপর তোমার ম্যামকে বাসায় দিয়ে এসো। গাড়ি এগোতে লাগলো। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো উৎসের অফিসের সামনে। উৎস রূপকথাকে বলল, আসছি। এরপর ড্রাইভারকে বলল, সাবধানে ড্রাইভ করিও। রূপকথা না চাইতেও একবার উৎসর দিকে তাকালো। এরপর ড্রাইভার গাড়ি টান দিল। রূপকথা বাসায় গিয়ে সবাইকে তার রেজাল্টের কথা জানালো। রূপকথার খুশি দেখে বাকিরাও খুব খুশি হলো।